নেক্সট, এরপরের যে প্রেপোজিশন গুলো আমরা পাই সেগুলোকে আমরা বলি পার্টিসিপল প্রেপোজিশনস। ওকে, দ্য ওয়ার্ড ইজ কল্ড পার্টিসিপল প্রেপোজিশন অর প্রেপোজিশনস। অলরাইট, কোনগুলো এক্সাম্পল দেখা যাক। কনসিডারিং, বারিং, রিগার্ডিং, প্রোভাইডেড, রেসপেক্টেড, গিভেন, এক্সেট্রা। এগুলোরও অনেক এক্সাম্পল আপনারা যে কোনো বই ফলো করছেন, টেনেন মার্টিনেও দেওয়া আছে, অন্যান্য গ্রামার বুকগুলোতেও দেওয়া থাকে। অবশ্যই আপনারা পার্টিসিপল প্রেপোজিশন ক্যাটাগরিটা দেখবেন। এবং এগুলো পার্টিসিপল প্রেপোজিশন, এগুলো কোথা থেকে এসছে বা কিরকম ভাবে এগুলো এসছে সেটাও একটু বলে দিই। ইফ ইউ লুক অ্যাট দিস ওয়ার্ডস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি প্রত্যেকটা ওয়ার্ড বেসিক্যালি এসছে একটা ভার্ব থেকে। যেমন কনসিডারিংটা এসছে কনসিডার থেকে, বারিংটা এসছে বার থেকে, কনসার্নিংটা এসছে কনসার্ন থেকে, রিগার্ডিংটা এসছে রিগার্ড থেকে, প্রোভাইডেডটা এসছে প্রোভাইড থেকে, রেসপেক্টেডটা এসছে রেসপেক্ট থেকে, গিভেনটা এসছে গিভ থেকে। ওকে, তার মানে একটা ভার্বের পরে ইএন অথবা আইএনজি অথবা ইডি এই শব্দগুলোকে যোগ করে তৈরি করা হয়েছে এই পার্টিসিপল প্রেপোজিশন গুলোকে। এগুলোকে আমরা কম্পাউন্ড প্রেপোজিশন বলবো না। কম্পাউন্ড প্রেপোজিশন ঠিক এরকম ভাবে তৈরি হয় না। এখানে এক্সক্লুসিভলি ভার্ব প্লাস হয় আইএন অথবা ইএনজি, সরি আইএনজি অর ইডি অর ইএন, এগুলোর কোনোটাকে কানেক্ট করে পার্টিসিপল প্রেপোজিশন গুলো তৈরি হয়েছে। অলরাইট, আচ্ছা, so let us see how these have been used. So first sentence, considering her age, she did a great job. All right, considering her age, she did a great job. All right, so এখানে আমাদের participle preposition হচ্ছে considering। তার মানে এখানে কথাটা কি বলার চেষ্টা করছে, যে তার যে বয়স সেই অনুপাতে সে দারুণ ভালো কাজ করেছে। ওকে, তার মানে হয়তো এক্সপেক্টেড ছিল না যে এই বয়সের একজন এতটা ভালো কাজ করতে পারে, কিন্তু এই বয়স তুলনায় সে খুব ভালো কাজ করেছে। এই কথাটাকে বলার জন্য আমি যে প্রেপোজিশনটা ইউজ করলাম সেটা হচ্ছে কনসিডারিং। অলরাইট, আচ্ছা, বা অন্যভাবে ঘুরিয়ে বলতে গেলে শি ডিড আ গ্রেট জব কনসিডারিং। তার মানে আপনাদের যদি কনফিউশন কোথায় থাকে, আমি এই সেন্টেন্সটা যেহেতু একটু অন্যরকম তাই বলে দিচ্ছি। যেহেতু এই প্রেপোজিশনটাও প্রথমে চলে এসছে, লেট মি গিভ ইউ অ্যান এক্সপ্লেনেশন। সো এখানে আমার কথাটা হচ্ছে তাকে নিয়ে। ওকে, তাহলে এখানে কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে শি, অ্যান্ড শি ডিড আ গ্রেট জব কনসিডারিং হার এজ। আমি যদি এরকম ভাবে রিস্ট্রাকচার করি হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সেরকম ভাবে যেমন বলতে পারি, এরকম বলাটাও কিন্তু ভুল হবে না। ওকে, তাহলে আপনারা একটু অন্যরকম ভাবে যদি চিন্তা করেন, যেমন আমি বললাম she did a great job considering her age. All right, so she did a great job. she did, এটা যদি ছেড়েও দিলাম she did considering, so did টা হচ্ছে verb, verb-এর পরে এই প্রপোজিশনটা আসলো কনসিডারিং, এবং তারপরে আমার অবজেক্টটা এলো her age. So this is the object of the sentence. All right, okay, so this is how it has been structured. All right, next one, you will succeed provided you work hard. Okay, load হয়ে গেছে, this is going to be hard. So you will succeed provided you work hard. All right, তো এখানে আমার পার্টিসিপল প্রেপোজিশনটা কোনটা, এইটা, প্রোভাইডেড। সো ইউ সাবজেক্ট, উইল সাকসিড হচ্ছে ভার্ব, প্রোভাইডেড প্রেপোজিশন, তারপরে ইউ ওয়ার্ক হার্ড, এই পুরো জিনিসটাই হচ্ছে প্রোভাইডেড হোয়াট ইউ ওয়ার্ক হার্ড। এখানে যেমন এই পুরো জিনিসটা কি, প্রোভাইডেড হোয়াট। দেখুন প্রোভাইডেড পরে আমি ওয়েন বা ওয়্যার জিজ্ঞেস করলাম না, মানে এটা কিন্তু যেটা এসছে অবজেক্ট হিসেবে সেই জিনিসটা কিন্তু অ্যাডভার্ব না, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ কোনোটাই না। এটা কি, এটা কিন্তু বেসিক্যালি হোয়াট জিজ্ঞেস করি আমি এটা পেয়ে যাচ্ছি। সাকসিড, ইউ উইল সাকসিড প্রোভাইডেড হোয়াট, প্রোভাইডেড দিস বা দ্যাট, বা অন্য কোনো নাউন হতে পারতো বা প্রোনাউন হতে পারতো। ওকে, না বলে আমি এটাকে দিয়েছি। সো বেসিক্যালি এটা কি হয়ে গেল, এটা যেহেতু একটা নাউন বা প্রোনাউনের কাজ করছে, এটাকে কিন্তু আমি একটা নাউন ফ্রেজ বলতেই পারি। ওকে, তার মানে
আপনারা পদে পদে দেখবেন যে অনেক ক্ষেত্রেই মানে একটা ওয়ার্ডকে একটা গ্রুপ অফ ওয়ার্ড যে রিপ্লেস করে দেয় সেটা হয় একটা ফ্রেজ হয় অথবা একটা ক্লজ হয়। এই ক্ষেত্রে যেমন একটা নাউন হতে পারতো বা একটা প্রোনাউন হতে পারতো, কিন্তু সেই ক্ষেত্রে জায়গা করে নিয়েছে একটা নাউন ফ্রেজ। ওকে, why noun phrase? Because it is behaving a group of word that is behaving like a noun, মানে সেটা অবজেক্টের রোল পালন করছে। আমি এই জিনিসগুলো নিয়ে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো নিয়ে আমরা আরো ডিটেলে আলোচনা করব যখন আমরা কনজাংশনের ক্লাস করব। অলরাইট, and the last one, barring a medical problem, the usual reason for obesity is lack of activity. Alright, barring মানে কোনো কিছুকে বাদ দিয়ে। ওকে, তার মানে barring a medical problem, তার মানে কোনো একটি মেডিকেল প্রবলেমকে যদি বাদ দেওয়া যায়, তার মানে যদি কারুর কোনো একটি মেডিকেল প্রবলেম থেকে থাকে, যদি না থেকে থাকে, তাহলে বেসিক কারণটা কি হয়ে থাকবে, জেনারেল কজটা কি হয়ে থাকবে ওবেসিটির জন্য, ল্যাক অফ অ্যাক্টিভিটি। তার মানে যদি কোনো মেডিকেল রিজন না থেকে থাকে, তাহলে দি অনলি রিজন বিহাইন্ড ওবেসিটি ইজ ল্যাক অফ অ্যাক্টিভিটি। অলরাইট, তাহলে এই ক্ষেত্রে আমার বারিংটা হয়ে যাচ্ছে একটা পার্টিসিপল প্রেপোজিশন। অলরাইট, নেক্সট, এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্টে চলে এসেছি অফ প্রেপোজিশন। আমরা কাইন্ডস অফ প্রেপোজিশন সব ডিসকাস করে নিয়েছি। এবার আমরা একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ প্রেপোজিশনে চলে এলাম, যেখানে এবার আমরা ইউজেস অফ প্রেপোজিশন ডিসকাস করতে শুরু করব। এবং ইউজুয়ালি আপনারা গ্রামার বুকসে যেরকম ভাবে পাবেন যে এক একটা প্রেপোজিশন ধরে ধরে তার ডিফারেন্ট ইউজ আন্ডার ভেরিয়াস ক্যাটাগরিজ, মানে ক্যাটাগরিজ মানে হচ্ছে কত ধরনের ইউজেজ হতে পারে সেরকম পরপর দেওয়া থাকে। বাট আমি এইটাকে একটু ডিফারেন্টলি ডিসকাস করতে চাই আপনাদের সাথে। আমি কি করেছি যে যেই জিনিসগুলোর মানে কোনো একটা রিলেশন বেসড আমি একটা কম্পারেটিভ স্টাডি এখানে তুলে ধরেছি, যেখানে আমরা দেখব যে একটা কোনো পার্টিকুলার জিনিসের রেসপেক্টে আমরা আলাদা আলাদা কত রকম ভাবে প্রেপোজিশনের ইউজ পাই। এবং আরেকটাও জিনিস আছে এর মধ্যে, যে আমরা যেই প্রেপোজিশন গুলো নিয়ে সবসময় কনফিউজ থাকি যে কোথায় ইন ইউজ করব, কোথায় অন ইউজ করব, কোথায় অ্যাট ইউজ করব, সেটা সব ক্ষেত্রে এক হয় না। ওকে, সো সেখানেই রিলেশনটা ইম্পর্টেন্ট, সেখানেই সেই জিনিসটা সেই কোন হেডিং এর আন্ডারে সেটা ইউজ হচ্ছে, সেইখানে আমরা বিভিন্ন প্রেপোজিশনের ইউজেজ গুলো দেখব। ওকে, সেক্ষেত্রে সব থেকে বড় যেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দ্যাট ইজ দিস নোট। ওকে, দিস ইজ আ ভেরি রেলেভেন্ট থিং দ্যাট ইউ শুড অলওয়েজ রিমেম্বার। কি বলা আছে, দ্য সেম প্রেপোজিশন according to the way in which it is used would have its place under several heads. তার মানে একই প্রেপোজিশন আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ইউজ হয়। That is the main essence of this uses. All right, so that is the main uses of the uh, of this. Okay, so যখন আমরা সেটা বলছি, দেখাই যাচ্ছে যে এখানে আমরা প্রথমেই যে রিলেশনটা ইন্ডিকেট করেছি, এবং আমরা এখানে এক একটা রিলেশন ইন্ডিকেট করব, তার সাথে আমরা বিভিন্ন প্রেপোজিশনকে কম্পারেটিভ একটা স্টাডি তার দেখতে থাকবো। অলরাইট, সো প্রথমেই যেটা দেখা যাচ্ছে, বলা হয়েছে যে রিলেশনস ইন্ডিকেটেড বাই প্রেপোজিশনস। অলরাইট, রিলেশনস ইন্ডিকেটেড বাই প্রেপোজিশনস। তো প্রথম রিলেশনটা কি ইন্ডিকেট করা আছে, অফ প্লেস অর পজিশন। প্লেস অথবা পজিশনের রিলেশন ইন্ডিকেট করা আছে। ওকে, সেই রেসপেক্টে এবার আমরা বিভিন্ন প্রেপোজিশনের কম্পারেটিভ স্টাডিজ দেখব। অলরাইট, তো প্রথমে আমরা চুজ করেছি ইন ভার্সেস অ্যাট। ওকে, আমরা প্রথমেই চুজ করেছি ইন ভার্সেস অ্যাট। ওকে, কিন্তু আমরা প্লেসের বা পজিশনের রেসপেক্ট, আবার এই প্লেস বা পজিশন যে বলছি, এই ক্যাটাগরির মধ্যেও আবার অনেক সাব ক্যাটাগরিজকে আমরা ইনক্লুড করেছি। মানে প্লেস বলতে আমরা কি বোঝাই, প্লেস বলতে জায়গা বোঝাই তো, বা পজিশন বলতে আমরা একটা কোনো স্থানকে বোঝাচ্ছি, ঠিক আছে, বা অবস্থানকে বোঝাচ্ছি। তো এটা অনেক রকম ভাবে হতে পারে, যেমন প্লেস একটা বাড়িও হতে পারে, আবার প্লেস একটা বৃহৎ কোনো জায়গা হতে পারে, একটা অর্গানাইজেশন, সেখানে আমার স্থানটা
তো স্থানের অনেক রকমের ডেফিনেশন আছে, যে সেটা স্থান বলতে আমার যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেই লোকেশনটায়, যেই বাড়িটাতে, সেটাও হতে পারে। আবার যেই দেশে বাস করছি সেই দেশের মধ্যে আমার একটা পজিশন আছে, আমি সেই দেশের একটা অংশ, সেটাও হতে পারে। আবার আমি বলতে পারি যে একটা সারফেস রয়েছে, সেটার মধ্যে কিছু একটা প্লেস করা আছে, সেটার মধ্যেও একটা প্লেস বা পজিশনের একটা এসেন্স আছে। তো অনেক রকম ভাবে আমরা এই প্লেস বা পজিশন জিনিসটাকে ইন্ট্রোস্পেক্ট করব বা এটা নিয়ে আলোচনা করব, এবং সেই রেসপেক্টে বিভিন্ন বিভিন্ন এই যে প্রেপোজিশন গুলো আছে, কোনটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও আমরা তার সাথে সাথে দেখব। তো প্রথমেই আমরা একটা কম্পারেটিভ স্টাডি করেছি বিটুইন ইন অ্যান্ড অ্যাট। অলরাইট, বিটুইন ইন অ্যান্ড অ্যাট। তো প্রথমটা আছে ইন। কি বলছে? ইউজড when we are talking about a place as an area. Okay, when we are talking as a place as an area, তো যখন আমরা একটা জায়গাকে একটা এরিয়া হিসেবে কনসিডার করছি, তো প্লেসের এইটা হচ্ছে একটা ধরনের ওয়ে অফ লুকিং एट इट। माने हम लोग किस नजरिए से देख रहे हैं इसको, प्लेस को, एक एरिया के हिसाब से जब हम लोग इसको इंक्लूड करें, जैसे कोई हम लोग एक एरिया का बात कर रहे हैं, तो एरिया बड़ा एरिया हो सकता है, या तो फिर कोई एक छोटा पॉइंट या फिर एक स्पॉट या एक लोकेशन हो सकता है। वो भी हो सकता है कि एरिया का सबसे स्मॉलेस्ट पॉइंट, shrinking it and coming to just one particular location। তো সেরকম ভাবে যদি আমরা লোকেশনকে কনসিডার করি, ইন বোঝাবে যখন আমরা পুরো এরিয়াটার কথা বলছি, এরিয়ার মধ্যে কিছুর কথা বলছি, তখন আমরা ব্যবহার করব ইন। এবং অ্যাট ইউজ করব ওই এরিয়ার রেসপেক্টে যখন আমরা when we see it, মানে when we see the place or the position as see it as a point। তার মানে as an area বোঝাতে গেলে in ইউজ হবে, as a point বোঝাতে গেলে আমরা ইউজ করব at। alright, so that is how we are going to look at it. Now let us see the examples. Okay, so the first example says she lives in Kolkata. Okay, she lives in Kolkata. সো কলকাতাকে আমি একটা বড় জায়গা হিসেবে যদি কনসিডার করি, একটা এরিয়া হিসেবে যদি কনসিডার করি, কলকাতার মধ্যে কোনো এক জায়গায় সে থাকে। ওকে, ইট কুড বি এনিওয়্যার ইন কলকাতা, বাট within Kolkata. Okay, so we are considering this place as an area. তো তার মধ্যে কেউ একজন থাকেন, সো she lives in কলকাতা, তাই আমি এখানে ব্যবহার করলাম in, বিকজ আমি কলকাতাকে একটা এরিয়া হিসেবে দেখছি। আবার যদি আমি বলি হাউ লং হ্যাভ ইউ লিভড ইন দিস ভিলেজ, এখানে আবার আমি একটা ভিলেজকে এরিয়া হিসেবে দেখছি। ওকে, সো হাউ লং হ্যাভ ইউ লিভড, লিভটা হচ্ছে আমার ভার্ব, তারপর এলো প্রেপোজিশন ইনটা, এবং সে কাকে কার দিকে ইন্ডিকেট করছে, দিস ভিলেজ। সো উই আর কনসিডারিং ভিলেজ অ্যাজ অ্যান এরিয়া, এবং এই ভিলেজে তুমি কতদিন ধরে থাকো বা আপনি এই ভিলেজে কতদিন ধরে থাকেন, তার মানে ভিলেজটাকে আমি পুরো একটা এরিয়া ধরছি, তার মধ্যে যে কোনো কোথাও হতে পারে, এনিওয়্যার উইদিন দ্যাট প্লেস, কিন্তু সেটাকে অ্যাজ আ এরিয়া হিসেবে মার্ক করে দিচ্ছে ইন কথাটা। ওকে, আবার যদি আমি একটা কোম্পানির কথা বলি, ওকে, যেমন এই সেন্টেন্সটায় আছে, ডু ইউ ওয়ার্ক ইন আ কোম্পানি। ওকে, কোম্পানি মানে একটা অর্গানাইজেশন, অর্গানাইজেশনটার হয়তো বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চেস হতে পারে, হয়তো বিভিন্ন সিটিজে তার একটা করে ব্রাঞ্চ আছে বা অফিস আছে, কিন্তু অ্যাজ অ্যান অর্গানাইজেশন ওটা একটাই। সাপোজ আমি যদি বললাম যে হিন্দুস্তান লিভার লিমিটেড, সো ইট ইজ ওয়ান কোম্পানি অর ওয়ান ব্র্যান্ড, ওয়ান কোম্পানি, so it has its offices located at possibly every part of the country, and but it is one organization. All right, so do you work in that organization? So I'm considering it as a whole. তো পুরো জিনিসটাকে আমি তার মধ্যে আপনি কোথাও কাজ করছেন কিনা, এই ডিভিশন হতে পারে, ফুড ডিভিশন হতে পারে, বা অন্য কোনো ডিভিশনে হতে পারে, বাট এসেনশিয়ালি আর ইউ ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি অর আর ইউ ওয়ার্কিং ইন দ্যাট অর্গানাইজেশন, সেটা বলতে চেয়েছি। সেরকম ভাবে আমি বলতে পারি ডু ইউ ওয়ার্ক ইন আ কোম্পানি। তো এই কোম্পানিটাকে আমি একটা বড় জায়গা বা একটা
পুরো একটা অর্গানাইজেশন হিসেবে কনসিডার করলাম। জায়গা হলে সেটার মধ্যে যে কোনো কিছু, বাট অ্যাজ আ বিগ এরিয়া। আচ্ছা, আবার বলতে পারি জুপিটার ইজ ইন দ্য সোলার সিস্টেম। অলরাইট, সো সোলার সিস্টেম একটা বিশাল বড় ব্যাপার, তার মধ্যে বিভিন্ন প্ল্যানেটস আছে, আরো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস আছে, অনেক কিছু আছে, তাদের স্যাটেলাইটস আছে, অনেক কিছু থাকে, গ্যালাক্সিস থাকে। তো জুপিটার পার্ট অফ দি একটা একটা সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমের যেমন একটা প্ল্যানেট হচ্ছে জুপিটার। অলরাইট, সো it is part of the solar system. So I am considering the solar system as a big entity. Okay, as a big entity, এবং তার হয়তো একটা লেংথ অ্যান্ড ব্রেথ হিসেবে যদি আমি ধরি, তো সেইটার একটা পার্ট আর কি, বা সেইটার মধ্যে কোথাও একটা জুপিটারের অবস্থান আছে। সো আমি সেরকম ভাবেই বললাম জুপিটার ইজ ইন দ্য সোলার সিস্টেম। অলরাইট, সো अगेन আই এম কনসিডারিং ইট উইথ রেসপেক্ট টু এরিয়া। অলরাইট, তারপরে যদি বলি শি ইজ ওয়েটিং, তো আমরা এই সবকটা ইন দিয়ে দেখে নিলাম, সবগুলোই মোটামুটি এরিয়াকে কনসিডার করছে। এবার আমরা অ্যাটের কিছু এক্সাম্পল দেখবো যেখানে একদম স্পেসিফিক লোকেশনের কথা বলা হচ্ছে, নট অ্যাজ এন এরিয়া, মানে এক্সাক্ট লোকেশনটার কথা পিন পয়েন্ট করছে অ্যাট। শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। অলরাইট, সো বাস স্টপ হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট। অলরাইট, we cannot say কি বাস স্টপ ইজ অ্যান এরিয়া। বাস স্টপ মানে হচ্ছে একটা পার্টিকুলার স্পেসিফিক একটা পয়েন্ট, যার জন্য আমরা কি বলবো, এখানে কিন্তু আমি তাই বলবো না শি ইজ ওয়েটিং ইন দ্য বাস স্টপ, সেটা বললে ভুল হয়ে যাবে। এই জায়গাগুলোতেই কিন্তু ভুল হয়। আপনারা যদি মাথায় রাখেন যে ইনটা আমি একটা লার্জার স্পেসের মধ্যে কোনো কিছু আছে সেটা বলার জন্য বোঝাচ্ছি, তাহলে হবে ইন। আর যেহেতু এটা একটা স্পেসিফিক লোকেশন, সেখানে তার জন্য হবে অ্যাট, নট ইন। That's why I'm going to say she is waiting at the bus stop, because I'm considering it as one particular point, as a specific location. All right, okay. অথবা আমি যদি বলি, this is a very interesting example, our plane stopped at Mumbai on the way to Dubai. Okay, so you would ask me ki, why did I write at before Mumbai? Because Mumbai is a big place. Like I said, Kolkata. তো আমি কলকাতাকে যদি একটা বড় জায়গা, একটা সিটি, একটা বিশাল বড় এরিয়া হিসেবে কনসিডার করে থাকি, তাহলে কেন আমি মুম্বাইকে একটা লোকেশন হিসেবে বোঝাতে চাইছি, কেন আমি তার আগে একটা বোঝালাম? If you look at the sentence, you will know why. বলা হচ্ছে our plane stopped at. ওকে, প্লেন কোথায় স্টপ করতে পারে? প্লেন, একটা প্লেন যে কোনো জায়গাতে ল্যান্ড করতে পারে না। মানে আমার বাড়ির ছাদের ওপরে ল্যান্ড করে ফেললাম আমি চাইলে, অথবা প্লেনটা ময়দানের ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়লো কলকাতায়, সেরকম তো হয় না। প্লেন ল্যান্ড করার একটা পার্টিকুলার লোকেশন থাকে। হোয়াট ইজ দ্যাট পার্টিকুলার লোকেশন? এয়ারপোর্ট। সো যখন আমি বলছি মুম্বাই, তখন কিন্তু আমি মিন করছি মুম্বাই এয়ারপোর্ট। কিছু কিছু জায়গায় এরকম ট্রিকি সেন্টেন্সেস আপনারা পাবেন। প্লিজ মেক ইউজ অফ ইয়োর কমন সেন্স। লুক এট দ্য সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট, and then introspect whether it is erroneous or not. So this is the first and the most cardinal rule of an error correction. আপনারা যখনই এরর কারেকশন করবেন, আমি আগেও বলেছি, রিড ইট টুয়াইস। একটা সেন্টেন্সকে দুবার পড়ুন। প্রথমবার পড়ুন ওর মধ্যে এরর খুঁজে বার করার জন্য না, সেটার মানেটা বোঝার জন্য। সেকেন্ড টাইম যখন আপনারা পড়বেন, তখন অটোমেটিক্যালি দ্য কনসেপ্ট হ্যাজ গন ইনটু ইয়োর হেড, and then it will be easier also for you to detect the error then. অলরাইট, তাহলে এখানে আমি মুম্বাই বলতে কিন্তু মুম্বাই সিটিকে মিন করছি না, মুম্বাই এয়ারপোর্টকে মিন করছি। তাই আমি এখানে অ্যাট বললাম। ওকে, কি দুবাই যাওয়ার পথে প্লেনটা কোথায় ল্যান্ড করলো? মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করলো। ওকে, সো ওটা পার্টিকুলার ডেস্টিনেশন যেহেতু, পার্টিকুলার লোকেশন যেহেতু, তাই এখানে আমি অ্যাট মুম্বাই বললাম। ওকে, আবার লাস্ট যে সেন্টেন্সটা আছে এখানে, the church is located at Korlim in Goa. Okay, so Goa is a big place, all right, এবং তার মধ্যে কোরলিম বলে একটা ভিলেজ আছে,
সেই ভিলেজে একটা চার্চ আছে। ওকে, সো আমরা অনেক ক্ষেত্রে দেখবো এরকম সেন্টেন্সও পাওয়া যায় যখন একটা বড় জায়গা, ছোট জায়গা, তার থেকে ছোট জায়গা এরকম কথা যখন হয়, আপনারা বড় জায়গাগুলোকে ইন দিয়ে ডিফাইন করবেন বা তার সেই জায়গাগুলোর আগে আপনারা ইনের ইউজ করবেন, বিকজ উই আর গোইং টু अगेन কনসিডার দোজ থিংস অ্যাজ এরিয়াস। এবং তার মধ্যে থেকে সব থেকে যে ছোট ডেস্টিনেশনটা হবে বা লোকেশনটা হবে সেটার আগে অবশ্যই আপনারা অ্যাট ইউজ করবেন। এখানে যেরকম গোয়াটা একটা বড় একটা এরিয়া হিসেবে হয়েছে, তার মধ্যে কোর্লিম বলে কোনো একটা জায়গা রয়েছে, সেখানে সেই চার্চটি অবস্থিত। ওকে, সো কোর্লিমকে আমি একটা স্মল প্লেস, কম্প্যারিজন যখন হয় তখন এরকম ভাবে লেখা হয়। যদি আমি কলকাতার কথা বলি, তো কলকাতাতে আমি যদি বলি যে located, the shop is located at Gariyahat in Kolkata. So Kolkata is a big place. তার একটা পার্ট হচ্ছে গড়িয়াহাট, সেখানে শপটা অবস্থিত। তো কম্প্যারিজন যখন হয় তখন ছোটটাকে অ্যাট দিয়ে ডিফাইন করতে হয় আর বড়টাকে ডিফাইন করতে হয়, এরিয়াটাকে ডিফাইন করতে হয় ইন দিয়ে। সো ইন গোয়া আর অ্যাট করলিম। Alright, so this is how you make use of in and at when you are considering the place as an area or as a location, particular location. All right.